আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার কি এত ভাগ্য ভালো বাবা, এমন ছেলে কি সত্যি আনার কপালে ছিল? তুমি যে আজ এত বাজার সদাই করেছো, আমি কিন্তু সব বুঝেছি। মেহেরাব হালকা হেসে বলল। জানলেন কেমন করে? নার্গিস আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, মায়েরা সব জানে রে বাবা, তোমার শ্বশুরের স্বভাব আমার জানা আছে। তুমি একটু কথা রাখবে বাবা? নার্গিস তার হাত ধরে বলতেই মেহেরাব দ্রুত উত্তর দিল। বলে দেখুন না একবার আম্মু, আপনার এই ছেলে অবশ্যই তা করবে। নার্গিস গভীর কষ্ট ভরা গলায় বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে কখনো কষ্ট দিও না। মেহেরাবের মুখে এক দৃষ্টি শান্তি ফুটে উঠল। কথা দিচ্ছি আম্মু, আমি কখনো ওকে কষ্ট দেব না। নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও তাকে সুখ দেব। নার্গিস নরম স্বরে বললেন, আমার মেয়ের না, আমার ছেলেরও সুখ চাই বাবা। তার কথায় মেহেরাব হালকা সূক্ষ্ম একটা হাসি হাসল। ঠিক তখনই নিঝুম ঘরে ঢুকে পড়ল। তার মা তৎক্ষণাৎ বললেন, অনেক রাত হয়েছে, তোমরা দুজন শুয়ে পড়ো, যাও। নিঝুম নিচু গলায় বলল। আমি তোমার কাছে ঘুমাবো আপু। এটা শুনে নার্গিস হেসে মাথা নাড়লেন। পাগলি মেয়ে, দেখ আজ তোর নানু আর তোর বোন আমার কাছেই থাকবে। এতজনের মাঝে তুই কেমন করে ঘুমাবি? যা, মেহরাবকে নিয়ে নিজের ঘরে যা। নার্গিসের এমন আদেশে নিঝুম মুখ নামিয়ে ফেলল। কিছু বলারও পেল না। দুজন রুম থেকে বের হয়ে আসতেই নিঝুম পড়ল মহা বিপদে। বাড়ির বাকি দুই রুমের একটাই মেহির ভাই ঘুমিয়ে আছে। এখন তো একটাই রুম ফাঁকা, আর সেই রুমেই থাকবে মেহেরাব। তাহলে সে কোথায় ঘুমাবে? এই চিন্তা মাথায় আসতেই নিঝুম থমকে গেল। ঠিক তখনই মেহেরাব এগিয়ে এসে নিঝুমের হাত আলতো করে ধরে বলল। চলো। একটু দ্বিধা না করে সে নিঝুমকে নিয়ে রুমের দিকে হাঁটতে লাগলো। মেহেরাব নিঝুমকে রুমে এনে দরজা আলতো করে আটকে দিল। তারপর ঘুরে নিঝুমের দিকে তাকাতেই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিঝুম দ্রুত বলে উঠল। আপনি বিছানায় ঘুমান, আমি নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ছি। মেহেরাব ব্রুক তুলে নরম সুরে বলল। তোমার মাথায় স্ক্রু ঢিলা নাকি? এত কথা বলে কেন? চুপচাপ বিছানা ঘুমিয়ে পড়ো। মেহেরাবের কথা শুনে নিঝুম হতবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। তা দেখে এক মুহূর্ত দেরি না করে মেহরাব চট করে তাকে কোলে তুলে নিল। মেহরাব তাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে ঠিক তার পাশেই শুয়ে পড়ল। নিঝুম অস্বস্তিতে গা ঝাঁকি দিয়ে উঠে পড়তে যেতেই মেহরাব শক্ত করে তাকে বুকে টেনে নিয়ে আশেপাশে জড়িয়ে ধরল। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল। একটু নড়ে চড়ে দেখো শুধু একবার, তখন বুঝবে আমি কি করতে পারি। চুপচাপ ঘুমাও। মেহরাবের এমন নরম হুমকিতে নিঝুম নিঃশ্বাস বন্ধ করে চুপ হয়ে গেল। একটুও নড়ল না। ধীরে ধীরে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। তার পাশে শুয়ে থাকা মেহরাব নিঝুমকে নিঃশব্দে দেখে সূক্ষ্ম একটা হাসি দিল। মরার পাখা গজিয়েছে বোধহয়, তোকে আমি নিজ হাতেই মারবো। অপেক্ষা কর মৃত্যুর জন্য এবার। বলেই ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। ব্যালকনিতে দাঁড়িয়ে রাফিন যা তার ভেতরে হিংস্র প্রাণীকে যেন আরো জাগিয়ে তুলছে। রাফিনের কথার মাঝে ফোড়ন দিল রাসেল। স্যার একদম ঠিক বলছে। ওই যে কথায় আছে না, পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। ওর হয়েছে তাই। ভাবান্তর হয়ে রাসেল বলে রাফিন দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রাফিন কট মটিয়ে তার কলার চেপে ধরলো আর বলল, কথার মাঝে গন্ডগোল না করলে তোর ভাত হজম হয় না নাকি? রাসেল ক্যাবলার মতো হাসি দিল আর বলল, সরি 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 স্যার সরি। পরীর খোঁজ নে। জি স্যার, আজ সকালের দিকে শ্বশুরবাড়ি চলে যাবে মনে হয়। রাফিন বাঁকা হাসি দিল আর বলল। পরীর শ্বশুরবাড়িতে বিকেলে যাওয়ার ব্যবস্থা কর। রাসেল সম্মতি জানালো তার কথা শুনে।
গ্রামের হালকা শীত পড়লেও রাতের বেলা যেন হাড় কাঁপিয়ে তোলার মতো শীত পড়ে। শহরের মানুষজনেরা রাত বিরেতে জেগে থাকে, অথচ গ্রামে 7-8টা বাজলে আর চারপাশের কোনো লাইটের ছায়া যেন দেখা না যায়। গরমের উষ্ণতা পেয়ে নিঝুম ঘুমের মাঝেই সরে আসলো, অথচ সেই ছোট্ট হৃদয়টি জানেই না তাকে কেউ নিজের ঘুম বিসর্জন দিয়ে দৃষ্টিতে তৃষ্ণা জুড়াচ্ছে। বছরের পর বছর যার জন্য অপেক্ষা করেছিল মনের এক গহীনে, মেহরাব নিঝুমের ঘুমানোর পর পরই চোখের পাতা খুলে সে এমনিতেই চোখ বন্ধ করে রেখেছিল। নিঝুম যখন ঘুমিয়ে পড়ে তখন মেহরাব চোখ খুলে নিঝুমের ঘুমন্ত মুখটির দিকে তাকিয়ে থাকে। তার মনের গহীনে হাজারো প্রশ্ন এসে জমা হয়। সেই ছোট্ট চঞ্চল নিঝুম এর মুখটা ভেসে আসে। তাকে কি পরিমাণ বিরক্ত টাই না করতো সেই ছোট্ট নিঝুমটা। সেই পুরনো দিনের স্মৃতি যেন ভেসে উঠল, ঠিক যেন চোখের পলকে ফিরে গেল শিমুল তুলির সেই কচি গন্ধ মাখা বিকেলগুলোতে। মেহেরাব তখন মাত্র 17 বছরের কিশোর। শিমুলতুলির এক ছোট্ট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। শান্তশিষ্ট ভদ্র আর মেধাবী ছেলে বলে সবার মুখে তার নাম। পড়াশোনার পাশাপাশি অদ্ভুত এক অভ্যেস ছিল তার। প্রতিদিন ক্লাস শেষে পুকুর পাড়ে গিয়ে বসা। শরতের দিন হাওয়ায় পুকুরটায় ধারে নরম বাতাস বয়, পাশের কাশবনগুলো দুলে ওঠে আর পানির ওপর ঝিকিমিকি রোদ পড়ে। এই পরিবেশটাই যেন মেহরাবের মনকে শান্ত করত। কিন্তু সেই শান্ত দুপুরগুলোকে আরও রঙিন করেছিল আরেকজন। কোথা থেকে যেন প্রতিদিনই লাফাতে লাফাতে এসে হাজির হতো 10 বছরের এক কিশোরী। বয়সে ছোট, কিন্তু চোখে মুখে এক রাশ দুষ্টু হাসি। কে বলবে সে গ্রামের মেয়ে? গায়ের রং ফর্সা, মুখখানা পুতুলের মতো, আর তার ওপর সে ঘন কালো অতল সম চুল, যেন অদ্ভুত এক স্বর্গীয় সাজ। সে প্রতিদিন এসে মেহরাবের পাশে গা ঘেঁষে বসতো, যেন বহুদিনের চেনা। আর বসা মাত্রই শুরু হয়ে যেত তার বড়দের মতো পাকা পাকা সব কথা। মেহরাব মুখ বুঝে সেগুলো শুনতো। বয়সে সে বড় হলেও সেই ছোট্ট মেয়েটার কথা শোনার মাঝে আলাদা একটা মায়া লুকিয়েছিল। মাঝে মাঝে তো তার মনে হতো মেয়েটার বয়স 10 হলেও মনের বয়স 20-এর কাছাকাছি। একদিন হঠাৎ বিরক্ত হয়ে মেহরাব বলে উঠেছিল, এই পিচ্ছি, তুমি এটুকু পয়সা এত বড় ছেলে পিছু পিছু করো কেন? হ্যাঁ, ছেলেটার কথায় রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু না। সে ছোট্ট কিশোরীর মুখে এক চিলতে রাগও দেখা গেল না, বরং খিলখিলিয়ে হেসে উঠল। সে যেন মেহরাবের কথাকে সে নিজের মজারই কোনো অংশ মনে করলো। হাসির ধ্বনি মিশে গেল পুকুরের জলে, বাতাসে, বিকেলের রোদে। সে হাসিটাই আজও মেহরাব ভুলতে পারে না। সেই ছোট্ট কিশোরীর হাসি ছিল এক ভালোবাসার প্রথম অনুভূতি তার। সেই বিকেলের নির্ভার মিষ্টি স্মৃতিটাই আবার হাওয়ার মতো ভেসে ফিরে এলো তার মনে। নিঝুমের দিকে তাকিয়ে যেন এক মুহূর্ত থমকে গেল মেহরাব। কখনো যে মেয়েটিকে সে লাফাতে লাফাতে পুকুর পাড়ে দৌড়ে আসতে দেখেছে, পাখির মতো কিচিরমিচির করতে দেখেছে, সেই চঞ্চল দুষ্টু প্রাণোচ্ছল্ল মেয়েটি আজ এতটা নিরিবিলি, এতটা শান্ত স্বভাবের হয়ে উঠেছে কিভাবে, কখন? মেহরাবের মাথা কিছুতেই ধরছিল না। মেহরাব নিঝুমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। সে তো ভাবতেই পারেনি এভাবে কোনো একদিন ঠিক নিজের কপালে লেখা মানুষটিকে পেয়ে যাবে। সামনে শুয়ে আছে নিঝুম, শান্ত নিশ্চুপ, পরম ভরসায় ঘুমিয়ে। অজান্তেই মেহরাবের ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা এক চিলতে হাসি। হাসি যার ভেতরে লুকানো ছিল বিস্ময়, আনন্দ আর গভীর প্রেমের স্পর্শ। হুট করে সে নিঝুমের ঘুমের সুযোগ নিয়ে তার কাছে এগিয়ে গেল। নরম চুলগুলো কপালের ওপর ছড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা, সব মিলিয়ে নিঝুম যেন সময়ের মাঝে জমে থাকা কোনো শান্ত দৃশ্য। মেহরাব আস্তে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, শুনছো পিচ্ছি মেয়ে, আমি জিতেছি। তোমাকে পেয়ে আমি আমার ভাগ্যের কাছেও জিতেছি। তুমি শুধু আমার পিচ্ছি। কথাগুলো বলতেই তার ভেতরটা কেমন নরম হয়ে গেল।
তারপর আর এক মুহূর্ত দেরি না করে টুপ করে নিজের নরম ঠোঁট ছুঁয়ে দিল নিঝুমের গালে। নিঝুমের ঘুমে ছড়িয়ে গেল হালকা এক উষ্ণতা, আর মেহেরাবের মনে জমল এক অদ্ভুত গভীর তৃপ্তি, ঠিক যেন দীর্ঘদিনের হারানো কিছু আজ ফিরে পেল সে। দীর্ঘদিনের অপেক্ষার পর যখন নিজের প্রিয়সীকে কাছে পায় তখন কি আর শান্ত থাকে মন? মেহেরাবের ঠিক তাই হয়েছে। রাত বাজে 1টা, বাইরে শিয়াল কুকুরের হাঁক শোনা যাচ্ছে, কিন্তু তার অবুঝ দুটো চোখের পাতা যেন তৃষ্ণা মেটাতে ব্যস্ত। মেহেরাব কিছুক্ষণ পর পর নিঝুমের গালে হাত ছুঁয়ে দিচ্ছে আর মনে মনে হাজারটা স্বপ্ন বুনছে। ততক্ষণে তার প্রেয়সী ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল। মেহেরাব চট করে চোখ বন্ধ করতে নিঝুমের এক হাত এসে পড়ল মেহেরাব উন্মাদ বুকের উপর। মেহেরাব এর গা শিহরিত হয়ে উঠল। নিঝুমকে এমন রাতের বেলায় কাছে আসতে দেখে তার বুক কাঁপল। এই বুঝি কোনো অঘটন ঘটবে বলে, কিন্তু মেহেরাবকে তো সইতে হবে। তার বউ যে এখনো ছোট, ভাবতেই মেহেরাবের মুখ থেকে বেরিয়ে এলো। ডিসকাস্টিং। দাঁত চেপে ধরে চোখের পাতা যেন জোর করেই বন্ধ করলো। ঘুম আসবে কি করে তার? সারা রাত তার নির্ঘুমে চলে গেল। সকাল হতে এলে উনি উঠেন নাকি তার ঘুম হয়নি ভাবতেই নিঝুম চট করে উঠে ওড়না মাথায় নিয়ে বলে উঠল। নিঝুমের ঘুম যখন ভেঙে গেল, চোখ খুলে তাকাতেই দেখতে পেল মেহেরাব জানালার পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। কিন্তু এত সকাল? আপনি রাতে ঘুমিয়েছিলেন? নিঝুমের ঘুম ঘুম কণ্ঠ শুনে মেহেরাব পেছন ঘুরে বলে উঠল। হাফ ঘুমিয়েছে, তুমি ভীষণ জ্বালিয়েছ। মেহেরাবের কথায় নিঝুমের ঘুম পুরো ছুটে গেল। সে কি ঘুমের মাঝে তাকে জ্বালিয়েছে? তার কি ঘুমের মধ্যে জ্বালানোর অভ্যেস আছে? এইসব আজব আজব চিন্তা নিয়ে মাথায় যেন প্যাঁচ গছিয়ে ফেলল। তার মাঝে মেহেরাব নরম সুরে বলে উঠল। দ্রুত রেডি হও, বাড়ি যেতে হবে, সামনে পরীক্ষা তোমার, বলে গেছো কি? বাড়ি চলে যাওয়ার কথা ভাবতেই মনটা বিষাদে ছেয়ে গেল, কিন্তু পরীক্ষার দেরিও নেই। এইভাবে হুট করে এসএসসি পরীক্ষা দিতে হবে ভাবতেই ভয়ে চুপসে গেল। দ্রুত উঠে তার মায়ের কাছে গেল। দেওয়ান বাড়ি। বাবা তুমি বসো, আমি রাদিয়াকে ডাকছি। মালিহা ইভানকে বসতে দিয়ে রাদিয়াকে ডাকতে গেল। রাদিয়া তখন ঘুমে মগ্ন। দ্রুত মায়ের ডাক শুনে ধরফরিয়ে উঠে দরজা খুলতেই তার মা তড়িঘড়ি করে ডয়ের থেকে ভালো জামা বের করে বলে উঠল। দ্রুত ফ্রেশ হয়ে জামাটা পরে নিচে আয়, ইভান এসেছে। রাদিয়া তার মায়ের কথার আগা মাথা তেমন কিছু বুঝলো না। আমু, তুমি কার কথা বলছো? ইভানকে? আরে তোকে সেদিন যেই ছেলে বাঁচিয়েছিল, ওই যে এক ডাক্তার, ওই ছেলেটা তোকে দেখতে এসেছে। কেমন আছিস তাই? তাড়াতাড়ি আয়, আমি নিচে গেলাম। বলেই মালিহা চলে গেল। আর রাদিয়া বোকার মতো বসে রইল আর ভাবলো ছেলেটার মতলবটা কি। আর কোনো পাঁচকান না ভেবে দ্রুত জামা পরে নিচে নামতে দেখতে পেল এক সাদা শার্ট পরা ছেলে বসে আছে। হেসে হেসে কথা বলছে, না দেখতে বেশ সুন্দর। এসব ভাবতে ভাবতেই নিচে আসতে লাগলো। সেদিন এমন একটা পরিস্থিতি ছিল যে তাকে কে বাঁচিয়েছে দেখা হয়নি তেমন করে। রাদিয়া নিচে নামতে ইভান তার দিকে তাকিয়ে বলে উঠল। কেমন আছেন এখন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ বাঁচানোর জন্য। রাদিয়ার কথায় ইভান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সেই নড়ানো ছোট্ট জোড়ার উপর। মেয়েটার কথার ধরন বোধ হয় তার বেশ মনে ধরেছে। মালিহার ইভানকে বেশ মনে ধরেছে। একেই তো ডাক্তার তার ওপর, তারপর কি সুন্দর করে কথা বলে। এইবার মনে মনে ভাবলো রাদিয়ার বাবার কাছে বিয়ের কথা বলবে বলে। আর দেরি না করে মালিহার দুজনের থেকে উঠে চলে যেতে গেলেই ইভানের কথায় দাঁড়িয়ে গেল। ওই যে কথায় আছে না, মেঘ চাইতেই বৃষ্টি। মালিহা দেওয়ানের পর তাই হয়েছে বোধহয়। ইভান মালিহার যাওয়া দেখে বলে উঠল। আন্টি, আজ বিকেলে আপনারা কি বাসায় থাকবেন?
মালিয়া পেছন ঘুরে হাসি মুখে বলে উঠল। হ্যাঁ বাবা, বাসাতেই থাকবো। কেন বাবা? ইভান একটু হাঁসফাঁস করতে করতে বলল। কিছু যদি মনে না করেন, বিকেলের দিকে একটু আমার আম্মু আর বাবা আসতে চেয়েছে আপনার বাসায়। মালিহার খুশিতে গদগদ হয়ে বলে উঠল। অবশ্যই আসতে পারে বাবা, তুমিও সাথে এসো, সমস্যা নেই। আর ঐশীকে নিয়ে এসো, মেহরাব এর বউ দেখে নেবে। ইভান মালিহার কথায় সম্মতি জানিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল। আন্টি, এখন তাহলে যাই, আমার একটা পেশেন্টের অপারেশন আছে। মালিহাও আর ঠেকালো না, রাদিয়াকে জোর করে পাঠিয়ে দিল ইভানকে এগিয়ে দিতে। রাদিয়া কিছুটা বিভ্রান্তিতে পড়ল মায়ের এমন ব্যবহারে। তো মিস, আর প্রেম টেম করবেন নাকি? ইভানের কথায় রাধিয়া ইভানের দৃষ্টিতে দৃষ্টি মেলালো। ইভানের চোখের চাহনিতে রাদিয়া চট করে তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বলে উঠল। আপনার কি আমাকে প্লেগার মনে হয়? ইভান চোখ ছোট ছোট করে রাদিয়ার দিকে একটু ঝুঁকে আসলো আর বলল। আপনি প্লেগাল কিনা জানি না, কিন্তু পাক্কা হাড়চোর। ইভানের কথায় রাদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তাকে চোর বলল শুনেই ক্ষিপ্ত হয়ে উঠল আর বলে উঠল। আপনি আমাকে চোর বললেন? ইভান নিজের কপালের সামনে আসা চুল ঠিক করতে করতে বলে উঠল। বেডি মানুষের স্বভাব ভালো না, বলি 10 জনে 20 জন ধর। বলেই চলে গেল গাড়ি নিয়ে। আর রাদিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল তার যাওয়ার পানে। মেহেরাব, মেহের আর নিঝুম তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। প্রায় আধা ঘন্টা হলো। দেওয়ান বাড়ির সামনে আসতে পথেই তাদের গাড়ি থেমে যায়। গাড়ির কাঁচ খুলে দেখতে পেল মেহেরাব সামনে কয়েকটা গাড়ি নিয়ে রোড আটকে রেখেছে, কিন্তু তার পরপরই গাড়ির সামনে থাকা মানুষটিকে দেখে মেহেরাব এর চোখে যেন রক্তিম বর্ণ ধারণ করলো। নিচে বেরিয়ে এসে গাড়ি লক করে ফেলল। গাড়িতে বসে থাকা মিহির তখন এক পলক সামনে ঘুমিয়ে থাকা নিঝুমের দিকে তাকালো। নিঝুম তখন ঘুমে তলিয়ে ছিল। আসতে পথে মাকে বিদায় দেওয়ার সময় প্রচুর কান্না করার ফলে চোখ ভারী হয়েছিল। গাড়িতে এসি থাকায় আর চোখের পাতা খুলে রাখতে পারেনি, ঘুমিয়ে পড়ে। মেহেরাব রাগীর স্বরে বলে উঠল। তুই এখানে কেন? কুকুরের মতো পিছু পিছু চলে এসছিস? রাফিন মেহেরাবের কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে ঘাড়টা সামান্য বাঁকিয়ে গাড়ির ভেতর ঘুমিয়ে থাকা নিঝুমের দিকে তাকিয়ে রইল। তার সেই দৃষ্টি মেহেরাবের মাথার আগুন আরো ছড়িয়ে দিল। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠতেই রাগ চেপে বলতে লাগলো। ঘাটটা ভেঙে ফেলে রেখে এখানে? মেহেরাবের গর্জনেও রাফিনের ব্রু কুঁচকে নড়ল না, বরং হেসে ঠোঁটের কোণে কটু কথার ছায়া নিয়ে বলল। তোর বাড়িতে আসলাম আর তুই মারতে চাইছিস? এইটা তোর বাড়ি নাই, ওই যে দেওয়ান ভিলা, রাইট? কথা বলতে বলতে সে আবার বাড়িটার দিকে তাকালো, যেন মেহেরাবকে আরো উস্কে দেওয়ার জন্যই। মেহেরাব রাগে তেতে উঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাফিন দুমদাম হাঁটতে হাঁটতে সদর দরজার দিকে এগিয়ে গেল। মেহেরাবের কথার তোয়াক্কা না করে নির্বিকার ভঙ্গিতে বাড়ির ভেতরে ঢুকে গেল। এই রাফি। মেহেরাব গলা ছেড়ে ডাকতে যাচ্ছিল, কিন্তু কথা তার মুখে আটকে গেল, কারণ দরজার কাছে দাঁড়িয়েছিলেন মালিহা। বাইরে গাড়ির শব্দে তিনি ভেবেছিলেন নিঝুমরা ফিরেছে, তাই হাসি মুখেই দরজা খুলে দাঁড়িয়েছিলেন। কিন্তু দরজা খুলতে দেখা গেল তার সামনে দাঁড়িয়ে আছে অপরিচিত দৃষ্টি বিদ্রুপাত্মক হাসি ওঠা এক যুবক। আর পেছনে দাঁড়িয়ে মেহেরাবের রাগী চোখ দেখে কিছু বুঝল না। বাতাস হঠাৎ জমাট বেঁধে উঠল। এই আগমনের পেছনে কি আছে মালিহা বুঝতে না পারলেও মেহেরাব ঠিকই জানে এটা কোনো ভালো কিছু শুরু নয়, বরং ঝড় আসছে। মালিহাকে দেখে মেহেরাব আর একটাও শব্দ করলো না, রাগটা গলার ভেতরেই চেপে রাখলো সে। লম্বা নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি দরজা খুলে ধীরে খুব যত্ন করে নিঝুমকে কোলে তুলল। তার মাথাটা কাঁধে হেলে পড়তে মেহেরাবের বুকের ভেতরটা নরম হয়ে গেল। নরম গলায় মিহিরকে বলল, তুই সব জিনিস নিয়ে আয় আর গাড়িটা পার্কিং করে রেখে আয়। মিহির মাথা নেড়ে সরে গেল
আর মেহেরাব নিঝুমকে বুকে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতর হাঁটা ধরলো। হালকা নড়চড় পেতে নিঝুমের ঘুমটা আলগা হলো। আদৌ ঘুম আর উষ্ণতার ভেতর সে প্রথমে বুঝতেই পারলো না কি হচ্ছে। মনে হলো সেজন্য শুনে ভাসছে। চোখ খুলতেই সামনে যে দৃশ্যটা পেল, মুহূর্তে তার নিঃশ্বাস থমকে গেল। সে আছে মেহেরাবের কোলে। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে। এত কাছে, এত অচেনা উষ্ণতা। আর মেহেরাবের মুখে সে কঠোর রাগের বদলে এক অদ্ভুত শান্ত তীব্র মনোযোগী দৃষ্টি। নিঝুমের হৃদস্পন্দন যেন এক লাফে ছুটে গেল। আর মেহেরাব, তার চোখে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল এই মেয়েটাকে আজ হাতছাড়া করতে দেবে না সে। রাফিন ভেতরে ঢুকলো যেন এটা তার নিজের বাড়ি। না পারমিশন, না ডাক। একটা বেহায়া বেপরোয়া ভঙ্গিতে সরাসরি গিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। মালিহা দৃশ্যটা দেখে মুহূর্তেই চমকে উঠলেন। এভাবে কেউ ঢোকে? তবুও স্বভাব সুলভ শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তোমাকে তো নিঝুমের বাড়িতে দেখছি, তাই না? রাফিন সাথে সাথে দাঁড়িয়ে ভদ্রতার অভিনয় এনে গলায় নরম সুরে বলল, জি আন্টি, আমি নিঝুমের মামাতো ভাই। ভাবলাম বোনটার শ্বশুরবাড়িটা দেখি একটু। আপনি কি রাগ করেছেন আন্টি? আপনি চাইলে বলেন, এক্ষুনি চলে যাচ্ছি আমি। কথাগুলো যত ভদ্র শোনায় তার চোখে মুখে ততটাই ফাঁকি এবং অভিনয়। পাশে দাঁড়িয়ে থাকা রাসেল ব্রু কুঁচকে শক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রাফিনের দিকে। মুখে কিছু না বললেও তার চোখ বলছিল। কি অভিনয়টা না করছে? বাতাসে একটা অস্বস্তিকর নীরবতা জমে উঠল, কারণ সবাই বুঝছে এই ছেলেটার আগমন মোটেও স্বাভাবিক নয়। এটা ঝামেলার শুরু হতে পারে, আর মেহেরাব সেটা খুব ভালোই জানে। মেহেরাব ভেতরে ঢুকতেই নিঝুমকে ধীরে নামিয়ে দাঁড় করালো। এই দৃশ্যটা দূর থেকে রাফিন বাঁকা চোখে লক্ষ্য করছিল, কিন্তু মুখে রাগ দেখানোর সাহস করল না। কে জানে মনে মনে আবার কোন ফোন দিয়ে আসছে সে। নিঝুম সামনে তাকাতেই চমকে উঠল। রাফিন ভাই এখানে, এই বাড়িতে? রাফিন ভাই, আপনি এখানে? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো নিঝুম। রাফিন হাসি মুখে যেন বহুদিনের আপনজন। হ্যাঁ রে, তোকে দেখতে আসলাম। খুশি হোসনি বুঝি? নিঝুম ছোট্ট এক টুকরো হাসি ছুড়ে বলল, হবে না কেন? আপনি বসেন, আমি রুম থেকে আসছি একটু। এই বলে সে দ্রুত রুমের দিকে চলে গেল। মেহরাব এবার ধীরে ধীরে এসে রাফিনের একদম সামনে তার বিপরীত পাশের সোফায় বসলো। চোখ দুটি তীক্ষ্ণ আর ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের উদ্দেশ্যটা ঠান্ডা গলায় বলল, আম্মু, মেহমানকে খেতে দিন। দূর থেকে তো এসছে, আবার যেতে হবে তো, তাই না? কথাটা বলে বাঁকা হাসি দিল রাফিনের দিকে তাকিয়ে। রাফিনও করার চোখে তাকিয়ে রইল মেহরাবের দিকে। কিছুক্ষণ পর নিঝুম রুম থেকে বেরিয়ে এসে ঠোঁট উল্টে বলল, আম্মু, আমার রুমে কিছুই নেই, সব চুরি হয়ে গেছে মনে হয়। মালিহা ঠোঁট চেপে হাসি লুকালেন। ঠিক তখনই রান্নাঘর থেকে খাবারের ট্রে হাতে নিয়ে সালমা এসে বলল, আপামনি, কিছুই চুরি হয় নাই। আপনার বর আপনার সব জিনিসপত্র সব তার রুমে রাখতে বলেছিল, তাই সব ওই রুমেই আছে এখন। সালমার কথায় নিঝুম হাঁ করে তাকিয়ে রইল মেহরাবের দিকে। তার মুখ লাল হয়ে উঠল সেদিনের কথা মনে পড়তে। বিস্ময় দৃষ্টিতে তাকালো মেহরাব এর দিকে। মেহরাব ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। নিঝুমের বুকের মধ্যে টিপ টিপ শব্দ শুরু। আর কারো নজরে না পড়লেও রাফিন ঠিকই দেখেছে। আর সেই দৃশ্য দেখার পর তার চোখে রাগ, হিংসার তীব্র লালচে আগুন জ্বলে উঠল। তবুও মুখে কিছু বলল না, কিন্তু তার নীরবতা থেকেই বোঝা যাচ্ছিল না জানে কোন বড় ঝড় জমাট বাঁধছে তার মনে। এরই মাঝে ঘর থেকে রেজওয়ান বেরিয়ে এলো। দরজায় মুখে দাঁড়িয়েই তার চোখে পড়ল রাফিন। কপালে হালকা ভাঁজ ফেলে মালিহাকে জিজ্ঞেস করলো, কে ও? মালিহা উত্তর দিতে যাবে, ঠিক তখনই রাফি নিজের ভাড়ামি ভরা হাসিটা মুখে লাগিয়ে সোফা থেকে উঠে এগিয়ে এলো। আরে আঙ্কেল, কেমন আছেন?
আমাকে চিনতে পারেননি? আমি আজিজুল শিকদারের ছেলে। আজিজুল শিকদারের নাম শুনতে রেজওয়ানের শরীরটা যেন নড়ে উঠল। এক মুহূর্তের জন্য মালিহার দিকে তাকালো, তারপর তার দৃষ্টি ধীরে ধীরে সরে গিয়ে স্থির হলো মেহেরাবের ওপর। রাফি সেই সামান্য চমক দেখে ভেতরে ভেতরে বেশ আনন্দ পেল, যেন কারোর পুরনো ক্ষত চুলকে দিতে পেরে অদ্ভুত এক সুখ খুঁজে পেল। রেজওয়ান খুব দ্রুতই নিজের চেহারার অস্বস্তিটা ঢেকে নিল, মুখে জোর করে হাসি এনে বলল, অনেক বছর বাদে দেখলাম তোমাকে। কেমন আছো? তোমার বাবা কেমন আছে এখন? রাফিন ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটা ধরে রেখে উত্তর দিল। আছি ভালোই আঙ্কেল। রাফিন এবার নিঝুমের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকিয়ে উঠল। আচ্ছা নিজুম, তাহলে থাক, আমি চলি, আবার আসবো কেমন? আমি তোদের এলাকার অপর পাশের এলাকাতেই থাকি। রাফিনের গলায় এমন একটা সুর ছিল যেন সে ইচ্ছে করে কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। নিঝুম ভদ্রভাবে মাথা নাড়িয়ে ছোট্ট একটা হাসি দিল। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। তারপর দরজা পর্যন্ত গিয়ে তাকে বিদায় দিল। রাফিন বেরিয়ে যেতেই ঘরের পরিবেশ যেন হালকা স্বস্তিতে ভরে উঠল। নিঝুমের পরীক্ষার আর সময় নেই, পড়তে হবে, তাই আর উপায় না পেয়ে ধীরে ধীরে মেহেরাবের রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ থেকে বই বের করে টেবিলে রাখলো, বসে পড়লো পড়তে। যদিও মন তার বারবার অন্যদিকে ছুটে যাচ্ছিল, সেদিনের কথা মনে আসতেই লজ্জায় পড়ছিল যেন। এই ঘর থেকে পালাবে কিভাবে, সেই নিয়ে এখন তার ভাবনা। এদিকে মেহেরাব উঠে গেল তার বাবা মায়ের রুমে। রাদিয়ার বিষয়টা নিয়ে কিছু বলবে তার মা বাবা, তাই তাদের রুমে গেল চলে। সময় গড়িয়ে যায় স্রোতের মতো। দুপুরে রোদ যখন একটু একটু করে নরম হয়ে বিকেলের কোমল আলোয় মিশে যাচ্ছিল, তখনই গেটের সামনে গাড়ির শব্দ ভেসে এলো। মালিহা জানালা দিয়ে তাকাতেই দেখতে পেলেন ইভান আর তার পরিবার এসে পৌঁছেছে। তাদের সাথে ঐশীও এসেছে একরাশ কৌতূহল নিয়ে। মেহেরাবের বউকে দেখবে আজ বলে সে মহা খুশি। বাড়ির পরিবেশটা মুহূর্তেই জমে উঠল। মেহের আর মেহেরাব দুজনেই আজ বাড়িতে, দুজনেই নিচে নেমে আসলো। মালিহা হাসি মুখে সবাইকে বসতে দিলেন। ঐশী ঢুকতেই চারপাশটা দ্রুত চোখ বুলিয়ে নিল। মেহেরাব, তোর বাসায় সব কিছু পরিবর্তন হয়ে গেছে। কবে এসেছিলাম যে মনেই নেই। তো তোর বউ কই? ডাক না প্লিজ, দেখি। আসবে মা, একটু রেডি হচ্ছে। রেডি হওয়ার কি আছে, আমরাই তো। নিজের বিয়ের খোঁজ কই গা, অন্যের বউ দেখে কি করবি? দেখছো ভাইয়া, আবার ফালতু কথা বলে। তার অভিযোগে যেন কোনো কালে ফুরবে না, প্রতিদিনই দুজনের মধ্যে লেগেই থাকে। আর যা হবে সব অভিযোগ ইভানের কাছেই করবে। মিহির তখন আরও নাটকীয় ভঙ্গিতে চোখ বড় বড় করে সংলাপটা রিপিট করল। ভাবলাম ফালতু কথা বলে। মনে হলো যেন নাটকে ডায়লগ দিচ্ছে। এই দৃশ্য দেখে ইভান হাসি চেপে রাখতে পারল না। হাতে থাকা চায়ের কাপ টেবিলে রেখে হেসে বলল, তোদের ঝগড়া না দেখলে আমার দিনই অসম্পূর্ণ থাকে, সিরিয়াসলি। ঐশী চট করে ভাইয়ের দিকে তাকালো। তুমিও হাসো, ও যে আমায় নিয়ে মজা করছে সেটা দেখো না। ঐশী মিহির আরাম করে হেলান দিয়ে হালকা বাঁকা হাসি দিল। সত্য কথা শুনতেই গাটা গরম হয়ে যায়। ঐশী ব্রু উঁচু করে চুল ঠিক করে বলল, আমার না কার গা জ্বালা করছে সেটা পরে বুঝবি। মালিহা এসব দেখে মাথা নাড়ালেন। এত এত বড় বড় ছেলে মেয়ে এমন করে ঝগড়া করে। মেহেরা পাশ থেকে সব দেখে চুপচাপ হাসলো, কিন্তু তার চোখ একটু পরপর সিঁড়ির দিকেই চলে যাচ্ছিল নিঝুমকে খুঁজতে। ইভানরা ঠিক কোন উদ্দেশ্যে এসেছে তা মালিহার জানা নেই, কিন্তু ইভান এর ভাব ভঙ্গিতে একটু হলেও আজ করেছে, তাই রাদিয়াকে রেডি করে রেখেছিল। ইভানের বাবা ইকবাল চৌধুরী গলা কিছুটা কেশে রেজওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তো ভাই বলছিলাম, মেহরাব তো আমাদের চেনে,
আমার মেয়ে ছেলেকেও চেনে। ইভান বাসায় গিয়ে আপনার মেয়ের কথা বলেছে। যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমাদের দেবেন। বউ হিসেবে নয়, মেয়ের মতোই রাখবো তাকে। আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে তাকে। মালিহা এই কথাগুলো শুনে মনে মনে বেশ আনন্দ পেলেন। ইভানকে শুরু থেকে ভালো লেগেছিল, এবার মনে হলো তার মেয়ে সত্যি ভালো একটা সংসার পাবে। তার স্বামী রিজওয়ানকেও একবার জোর করেছিল ইভানের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তার আগেই এত ভালো খবর শুনে মালিহার মন প্রশান্তি পেল। রিজওয়ান সামান্য হেসে বললেন, এভাবে বলবেন না, এ তো আমার সৌভাগ্য। আমার মেয়েকে ইভানের মতো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে আমি নিজেও নিশ্চিন্তে থাকব। পাশ থেকে ইকরা চৌধুরীও হেসে সায় দিলেন। তাদের কথার মাঝে রাদিয়া চর নিঝুম নেমে আসলো। নিঝুম কালো কালারের থ্রি পিস পরেছে, ফর্সা গায়ে যেন জল করছে। মাথায় ওড়না দিয়ে বেশ খানিকটা ঢেকে রেখেছে, আর রাদিয়া মিষ্টি কালারের থ্রি পিস পরেছে। রাদিয়া এত মানুষ দেখে নিঝুমের হাত চেপে ধরে রেখেছে। নিচে নামার পর বসতেই ইকরা চৌধুরী রাদিয়ার থুতনি ধরে মুখ ওপরে তুলে বললেন, মাশাআল্লাহ, আমার তো বোমা বেশ পছন্দ হয়েছে। তো মা, বর কি তোমার পছন্দ হয়েছে? রাদিয়া বেশ চমকিত হয়ে গেল। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে। মুখ তুলে তার মায়ের দিকে একবার তাকালো, তারপর ইভানের দিকে চেয়ে দেখলো ইভান যেন হালকা হাসছে মুখ চেপে। তাকে দেখে রাদিয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। ইকরা চৌধুরী মালিহাকে বললেন, বলছিলাম দুজনের জীবন যেহেতু, তাই দুজনকে এক একটু কথা বলতে দেন। বলতে মিহির হেসে বলল, চলো ইভান ভাই, তোমাদের ছাদে দিয়ে আসি। বলেই দুজনকে নিয়ে ছাদের দিকে এগোলো। এর মাঝে মেহরাব গম্ভীর স্বরে বলল, আন্টি, আমার একমাত্র বোন, বুঝতে পারছেন আপনার ছেলে কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ইকরা চৌধুরী হেসে বললেন, জি বাবা, তুমি চিন্তা করো না। ইকবাল চৌধুরী রেজওয়ানকে বলেন, আপনারা যদি রাজি থাকেন তো পরশু শুক্রবার ছোটোখাটো কাবিন করে রাখতে চাই। কিন্তু আমার একমাত্র মেয়ে, আমি একটু গোটা করেই আয়োজন করতে চাই ভাই। ইকবাল একটু হেসে বললেন, তা তো বুঝলাম ভাই, কিন্তু আমার ছেলে একটু অমত। সে বলে আমার বউকে কেন সবাইকে দেখাবো, শুধু নিজের পরিবারের জন্য ছোটোখাটো অনুষ্ঠান করতে চাই। সে তার বউকে দেখাতে ইচ্ছুক নয়। মালিহা এই কথায় বেশ খুশি হলো, সাথে রেজওয়ানও। ঘরের মধ্যে হালকা শান্তি আর আনন্দের আবহ ছড়িয়ে গেল। ঐশী তো নিঝুমকে পেয়ে এক সাইডে দুজন বসে গল্প জমে গেছে যেন। নিঝুম বেশ চুপচাপ, কিন্তু ঐশী কথা বলেই যাচ্ছে। মেহেরাব বারবার নিঝুমকে আর চোখে দেখছে, মেয়েটাকে আজ যেন বেশি সুন্দর লাগছে তার কাছে। তাদের মধ্যে টুকটাক কিছু কথা হয়ে গেলে ইভানরা বাড়ি ফিরে যায়। ঐশী অবশ্য যাওয়ার সময় মিহিরকে এক প্রকার টেনে নিয়ে বেরিয়ে যায়। চল, জরুরি কথা আছে তোর সাথে। মিহির অসহায়ের মতো পিছনে তাকিয়ে মালিহা আর ইভানের দিকে হাসলো। ঐশীর এই ধরন নতুন কিছু না, তবে মিহিরের মুখে বিরক্তি মেশা হাসি দেখে সবাই হেসে ফেলল। শুক্রবারে মরলে বেশ ভালো হবে না, কি বলিস রাসেল? রাফিনের কণ্ঠে সেই শয়তানি টান, তার চোখে ফোঁটা ফোঁটা আগুনের ছায়া বিদ্যমান। রাসেল গ্লাসে পানি ঢালতে ঢালতে ব্রু তুলে তাকালো। স্যার, তাহলে কিন্তু আপনার পাপটা বেশ বাড়বে। রাফিনের ঠোঁটে এক চিলতে হিংস্র হাসি ফুটে উঠল। সে গ্লাস হাতে নিয়ে রাসেলের দিকে হেলে এসে বলল, রাসেলের বাচ্চা, মুডটা নষ্ট করিস না, সব ব্যবস্থা কর। আর তো সহ্য হয় না রে রাসেল। রাফিন মাথাটা পেছনে হেলিয়ে গভীর শ্বাস নিল আর বলল, পরি আমার হবে এবার, এবার আর কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না রে রাসেল। তোর কি মনের মধ্যে সবসময় পাগলা কুত্তা চুম্মা দেয়? এমন টানতে টানতে নিয়ে আসলি কেন? মিহির বিরক্ত হয়ে কথা ছুড়ে দিল, কিন্তু ঐশীর কানে কথাটা আদৌ ঢুকলো কিনা কে জানে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিহিরের দিকে, চোখে জমে থাকা হাজারো কথার ভার
হালকা কাঁপুনি, চোখের কোণে চিকচিক করা পানি। মিহির আরেকটা কথা বলতে গিয়েও থমকে গেল। ঐশীর মুখ দেখে বুকটা কেমন হালকা দম চেপে উঠল। রেস্টুরেন্টের চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা বাবা, সরি, আর কিছু বলবো না। কাঁদিস কেন? ঐশী তবুও নীরব। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে মিহিরের নিঃশ্বাস ভারী হয়ে গেল। দুই কান ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বললাম তো সরি। তুই চাইলে আমার গরুর মতো পিটুনি দে, কিছু বলবো না। কিন্তু বেওয়েন, প্লিজ কাঁদিস না, এখানে অনেক মানুষ আছে। ঐশী এবার কাঁদো কাঁদো ভাঙা স্বরে বলল, মিহির, আমাকে বিয়ে করবি? এই একটি বাক্য শুনে মিহিরের ব্রু কুঁচকে গেল। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ঐশীর দিকে। বিয়ের কথায় এখানে আসছে কেন? কি হয়েছে ভালো করে বলতো। ঐশীর ঠোঁট কাঁপছে, হাত দুটো শিউরে উঠছে। শেষমেশ ধীরে ধীরে বলল, আমি কনসিভ করেছি, 3 মাস চলছে। বলেই মাথাটা নিচু করে ফেলল। রেস্টুরেন্টের চারিদিকে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, আর মিহিরের বুকের ভেতর ধক করে উঠল যেন। এসব শুনে মিহিরের যেন সব কথা মাথার উপর দিয়ে চলে গেল। দম থম মেরে কিছুক্ষণ বসে রইল। দুজনের মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা ঝুলে রইল। তারপর মিহির গম্ভীর ভঙ্গিতে বলল, মজা করবি কর, তাই বল, এসব এসব কি মজা করার কথা ঐশী? ঐশী কাঁদতে কাঁদতে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ব্যাগ থেকে একটি মেডিকেল ফাইল বের করে মিহিরের সামনে এগিয়ে দিয়ে বলল, মিহির, আমি ঠকে গেছি। সে আমাকে ঠকিয়ে চলে গেছে। বিয়ে করবে বলে বিশ্বাস করেছিলাম, আর সে পালিয়ে গেছে। আমি বোকার মতো তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। কিন্তু বিশ্বাস কর, আমাদের মাঝে কিচ্ছু হয়নি। কিন্তু রিপোর্ট তো আর ভুল না। এখন আমি কি করব মিহির? মিহির দ্রুত ফাইলটা হাতে নিয়ে দেখতে শুরু করলো। মাত্র কয়েক সেকেন্ডেই তার চোখ লাল হয়ে উঠল, কপালে রগ ফুলে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোখে বন্ধ করে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, তুই এমন সম্পর্কে জড়াতে পারলি ঐশী? ঐশী এবার ভেঙে পড়া কণ্ঠে ফুপিয়ে উঠল, মিহির, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি কিছু করিনি মিহির। বাসার সবাই জানলে আমি মুখ দেখাতে পারবো না। বিশ্বাস, প্লিজ আমায় বিয়ে করবি মিহির? মিহির চোখ খুলতেই ঐশী ভয় পেল। সেই চোখ যেন আগুনের মতো লাল বর্ণ ধারণ করেছে। মিহির হঠাৎ উঠে দাঁড়ালো। এক সেকেন্ডও দেরি না করে ঐশীর নরম গালে হাত, তার শক্ত হাতে চড় পড়ল সজোরে। ঐশীর ব্যথার চোটে মুখ খিচড়ে নিল, কিন্তু আওয়াজ করলো না। আশেপাশে মানুষজন তাকিয়ে রইল। তাতে যেন মিহির আরো ক্ষিপ্ত হয়ে ঐশীর হাত টেনে বাইরে নিয়ে গেল। গাড়িতে বসিয়ে সেও বসলো গাড়ি লক করে। ঐশী তখনও কান্না করছে। মিহির চুল টেনে ধরলো। নিকর রাগ যেন তার কমছেই না, কিন্তু কেন? উঁচু গলায় বলে উঠল, ঐশী, তুই একটা কি করলি? কেন করলি বল? ঐশী চুপ করে রইল। মিহির হুট করে ঐশীর গলা চেপে ধরল। ঐশী ভয়ে কুঁকড়ে গেল। সে এতটা ভাবেনি যে মিহির এতটা পরিমাণ রেগে যাবে। মিহির ঐশীর গলা চেপে চেঁচিয়ে বলে উঠল, আমার কাছে ছুটে আসলি কেন? তাহলে এই বেঈমান, বল, আমি কি খেলার পাত্র ছিলাম? কেন আমার সাথে জড়িয়ে এমন জ্যান্ত কবর দিলি? আমার ভালোবাসাকে তুই ঐশী, বল আমারে। মিহিরের এমন কথা শুনে ঐশীর যে গলা চেপে রেখেছে সে যেন সেটাও ভুলে গেল। তার কানে শুধু মিহিরের বলা কথাগুলো বাজছে। তবে কি মিহিরের মনে ঐশীর জন্য কিছু ছিল? তার ভাবনার মাঝেই মিহির রাগে গাড়ির কাছে জোরে পাঁচ মারল। নিমিষেই গাড়ির কাঁচগুলো তার হাতে ঢুকে গেল। রক্ত যেন টকবক করে বেরোতে লাগলো। ঐশী কাঁচতে কাঁচতে দৃশ্য দেখে চেঁচিয়ে উঠল। মিহিরের হাত টেনে ধরলো আর বলল, মিহির, পাগল হয়ে গেছিস? এসব কি করছিস? মিহির ঐশীর থেকে নিজের হাত হ্যাচকা মেরে ছড়িয়ে দিল আর বলে উঠল,
ওহ সরি, তোর বাপের গাড়ি তো কাজ ভাঙলাম আবার। বলেই পকেট থেকে 1,000 টাকা তার গাড়ির সামনে রেখে গাড়ি থেকে বেরিয়ে গেল আর নিচু হয়ে বলে উঠল, তোকে বিয়ে বিয়ে তো দূর, আমার চোখের সামনেও আসবি না, আর আমাকে ভুলেও ফোন দিবি না আর তুই। বলেই চলে গেল। তার হাত দিয়ে রক্ত পড়ছে আর তার তা খেয়ালই নেই। তা দেখে ঐশী গাড়ির ভেতরে ফুপিয়ে কেঁদে উঠল। সন্ধ্যা শেষ রাত হলেও সন্ধ্যার আলোটা তখনও পুরনো মিলিয়ে যায়নি। মেহরাব বাবা মায়ের সঙ্গে সামান্য গল্প করে বাইরে বেরিয়েছিল কোনো এক অজানা ব্যস্ততায়। তারপর ফিরতে তার দেরি হলো। বাড়ির ভেতর ঢুকতেই ঘড়িতে ঠিক 7টা বাজলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার চোখ পড়ল রুমের আধখোলা দরজার দিকে। ভেতরে উকি দিতেই দৃশ্যটা দেখে মুহূর্তেই থমকে গেল। টেবিল ভর্তি ছড়ানো বই খাতা আর তাদের মাঝখানে মাথা ঠেকিয়ে এক ঘুমন্ত পরী নিঝুম। মাথার পাশ দিয়ে চুলের গোছা নেমে এসেছে, নিঃশ্বাসটা স্থির আর শান্ত, যেন পুরো পৃথিবীটা এই মুহূর্তে নিঝুমের ঘুমে আটকে আছে। মেহরাব ধীরে আলতো করে দরজা ভেজিয়ে দিল যাতে শব্দে তার ঘুম নষ্ট না হয়। তারপর নিঝুমের পাশে গিয়ে চুপচাপ বসলো। পকেট থেকে ছোট লাল ভেলভেট বক্সটা বের করলো। আজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সে এই মুহূর্তটার জন্য। বক্স খুলতেই চকচকে এক জোড়া নূপুর হাতে নিয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল। মেহরাব হাঁটু মুড়ে নিচে বসলো, তারপর নিঝুমের ফর্সা পায়ের কাছে হাত বাড়ালো। মেহরাব ধীরে ধীরে কোমলতার সাথে নিঝুমের পায়ে নূপুরটা পরিয়ে দিল। ফর্সা পায়ের পাতায় সাদা নূপুরটা যেন নিজের আলোয় ঝলমল করে উঠল। তারপর মেহরাব পুনরায় সোফায় বসে নিঝুমের কপালের সামনে নেমে আসা চুলগুলো আলতো করে তার কানের কাছে সরিয়ে দিতেই তার ঘুমটা আলগা হয়ে গেল। পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই মেহরাব নিঝুম হকচকিয়ে সোজা হয়ে বসলো। আমতা আমতা করে বলল, আপনি আপনি কখন আসলেন? মেহরাব তেমন কিছু হয়নি এমন ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ফোন স্ক্রল করতে করতে বলল, মাত্র এসেছে। পড়ছিলে না ঘুমাচ্ছিলে? নিঝুম ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দু হাতের কোনোই টেবিলে ঠেকিয়ে দু গালে হাত দিয়ে বলল, কি আর বলবো, হাজার চেষ্টা করলেও ঘুম আসে না যখন, তখন খুব ঘুমাতে মন চায়, আর বই সামনে এলেই চোখ বেইমান হয়ে যায়। মেহরাব এবার তার দিকে চোখ রাখলো এক মুহূর্ত, গলার স্বর স্থির, একটু আদেশের মতো। ঘুম তাড়ানোর ওষুধ আছে, ফ্রেশ হয়ে আসো, আবার পড়তে বসো, এবার আমি দেখছি। নিঝুম মাথা নেড়ে ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো। তার ছোট ছোট চোখে একটা সরল বিস্ময় জমে আছে। মেহরাবের দিকে তাকাতেই মেহরাব বুঝেও না বোঝার ভান করলো, ফোনের দিকেই তাকিয়ে রইল। কি হয়েছে, কিছু বলবে? নিঝুম ঠোঁট কামড়ে বলল, নূপুর আমার পায়ে আসলো কই থেকে? মেহরাব চোখ না তুলেই প্রশ্ন ছুড়ে দিল। কেন, পছন্দ হয়নি? নিঝুম তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, হবে না কেন, আমার তো খুবই পছন্দ, কিন্তু বাবা কিনে দিত না কখনো। শেষ কথাটা বলতে বলতে তার কণ্ঠে হালকা অভিমান টের পেল মেহরাব। ফোনটা একটু নামিয়ে নিঝুমের দিকে তাকালো। তার চোখে লুকানো সেই ছোট্ট বেদনাটা যেন স্পষ্ট দেখলো সে। রেডি হয়ে এসো, সময় 5 মিনিট, ফাস্ট। হঠাৎ এমন ধীর কণ্ঠে কথা শুনে নিঝুম মেহরাবের মুখের দিকে তাকালো। মেহরাব এবার একটু স্বাভাবিক স্বরে বলল, রাদিয়ার পরশু ছোটখাটো কাবিন, কয়েকজন রিলেটিভস আসবে আর ছোট একটা প্রোগ্রাম হবে, তাই শপিং করে আসি ভাবছি। নিঝুম কিছু না বলে মাথা নেড়ে দ্রুত রেডি হতে চলে গেল। সে শহরে আসার পর এতদিন একবারও শপিংয়ে যায়নি। গ্রামে কতবার শুনেছে শহরের মার্কেট নাকি খুবই বড়, আলোয় ঝলমলে। আজ প্রথমবার যাবে ভাবতেই বুকের ভেতরে অল্প উত্তেজনা ছড়িয়ে পড়ল। রেডি হয়ে নিঝুম মেহরাবের সামনে এসে দাঁড়িয়েই হালকা হাসি দিয়ে বলল, চলুন, রেডি আমি। মেহরাব এক পলক তাকে দেখলো। এক কাঁচা হলুদ আর সাদা কালার ম্যাচ
করে 3 পিস পরেছে, বেশ লাগছে দেখতে। নজর সরিয়ে মেহেরাব নিজের বা হাতের ঘড়ি ঠিল করতে করতে বলল। বোরকা কই তোমার? নিজুম ঠোঁট কুচকে ধীরে বলল। নেই তো বোরখা, শুধু স্কুলেরটা আছে। মেহেরাব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ওকে চলো। দুজন বের হয়ে দরজার কাছে পৌঁছতেই মালিহা ডাক দিল। মেহেরাব নিঝুম, খেয়ে তবে যাও। মেহেরাব বের হতে হতে বলে উঠল। বাইরে খেয়ে নেবো আম্মু, চিন্তা করো না। এক বিশাল শপিং মলের সামনে গাড়ি থামতেই নিঝুমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আলো ঝলমলে, মানুষে ভরা, সে জীবনে এমন জায়গায় কখনো আসেনি। মেহেরাব সোজা একটি বড় ব্র্যান্ডের দোকানে ঢুকলো। নিঝুম তখন তার পাশের চেয়ারে বসে চারদিক তাকিয়ে তাকিয়ে অভিভূত হলো। কোথাও ঝলমলে গাউন, কোথাও শাড়ি, কোথাও বোরকার শাড়ি। ঠিক তখনই দোকানদারের কথা তার কানে এলো। স্যার, আমাদের দোকানে প্রায় 50টা নতুন ডিজাইন বোরকা আছে। মেহেরাব শান্ত গলায় বলল। ওকে, কালার মিলিয়ে এই মুহূর্তে মোট কতগুলো বোরকা আছে? দোকানদার দ্রুত হিসেব করে বলল। স্যার, এই ধরুন 500টার মতন হবে। মেহেরাব মাথা নেড়ে বলল। ওকে, সব 500টা প্যাক করুন, আর সাথে 300টা হিসাব দেবেন। দোকানদার তড়িঘড়ি করে জি স্যার বলে প্যাকিং শুরু করলো। নিজুম যেটা শুনলো তাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাসে মেহেরাবের পাঞ্জাবির হাতটা টেনে ফিসফিস করে বলল। আপনি এত বোরকা কেন কিনেছেন? করবেন বা কি এগুলো দিয়ে? মেহেরাব তখনও ফোনে ব্যস্ত, চোখ না তুলেই ঠান্ডা স্বরে বলে উঠল। কেন? সব তোমার জন্য। রেগুলার এক এক কালার পড়বে। নিজুম হতবাক হয়ে কপালে হাত রাখলো। তার মা তো এক বোরখা কিনে 3 বছর চালাতে বলতো, আর এই লোক 500টা! ভাবতেই মাথা ঘুরে যাওয়ার মতো লাগলো তার। এরপর মেহেরাব নিজে বেছে বেছে নিঝুমের জন্য প্রায় 300টা শাড়ি কিনে নিল, সাথে মিলিয়ে ম্যাচিং হিজাবও। নিঝুম একটু বিস্ময় মুখ করে বিড়বিড় করে বলল। এ লোকের টাকা পয়সা বেশি হয়ে গেছে বোধহয়। নিঝুম আসতে বললেও মেহেরাব ঠিকই শুনে ফেলে। তা শুনে মিটিমিটি করে হাসলো। রাতের বেলা হাওয়ায় নিঝুমের চোখে পড়ল না তা। এবার চুরির দোকানে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। চুরির যেন সমাহার, সব কিছুই ঝকঝকে কাচে সাজানো। নিঝুম তা দেখতে লাগলো এক দৃষ্টিতে। মেহেরাব নিঝুমের হাতে 1 ডজন হলুদ চুড়ি পরিয়ে দিল। ফর্সা হাতের চুড়ি বেশ মানাচ্ছিল। এরপর একে একে সব কালার দেখলো। প্রতিটা চুড়ি তার হাতে এতটাই মানাচ্ছিল, মেহেরাব নিঝুমের থেকে জিজ্ঞেস করলো না শেষমেশ। দোকানদারের কাছে পুরো দোকানের সব ডিজাইনের চুড়ি কিনে নিল, সাথে প্রায় 200 জোড়া ইয়াররিংও। নিঝুম অবাক চোখে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল, এই লোকের টাকা পয়সার তো কোনো মায়া নেই নাকি? এত কিছু কেন কিনছে? মেহেরাব পেমেন্ট মিটিয়ে দোকানদারদের গাড়ি দেখিয়ে দিল। তার সব সাবধানতার সাথে তার গাড়ির পিছন সিটে রেখে দিল। তারপর দুজনেই গাড়িতে উঠে বসলো। নিঝুম এক নজর পিছনে তাকিয়ে ফের সামনে তাকালে আর নিচু স্বরে বলল। এত কেউ কেনে নাকি? টাকা নষ্ট করলেন শুধু শুধু। চুরি পছন্দ করো না? মেহেরাবের কথায় চট করে বলে উঠল। অবশ্যই সব মেয়েদেরই পছন্দ, তাই বলে এত? তাহলে বউদের খুশি করার দায়িত্ব বরদের, আর আমি তোমার খুশি দেখা ছাড়া কিছুই দেখি না। বউয়ের খুশির কাছে অলওয়েজ অন্ধ হতেও রাজি পাখি। নিঝুম বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরাবের দিকে। তাহলে আপনি অন্ধ? শুধু তুমি পাশে থেকো। বলেই মেহেরাব নিঝুমের দিকে তাকিয়ে চোখ মারল। এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামতেই নিঝুম হাঁ হয়ে তাকিয়ে রইল। মেহেরাব নিঝুমের হাত ধরে তাকে নিয়ে ভেতরে এগোতে লাগলো। তারা রেস্টুরেন্টে প্রবেশ করে একদম সামনের জানালার পাশে টেবিলে বসলো, যেখান থেকে পুরো শহরের ব্যস্ততা, আলো আর ঝলমল করা লাইটগুলো দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে গাড়ি চলাচল করছে। নিঝুম সবকিছু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এক ওয়েটার এসে তাদের সামনে দাঁড়ালে মেহেরাব নিঝুমকে জিজ্ঞেস করলো,
কে খাবে? নিঝুম লজ্জা নিয়ন্ত্রণ করে বলল। আপনি যা খাবেন তাই অর্ডার করুন। কয়েক মিনিটের মধ্যে খাবার এসে পৌঁছালো। টেবিল ভর্তি চিকেন বিরিয়ানি, কাচ্চি, কোল্ড কফি এবং আরও নানান খাবারের প্লেট। নিঝুম চোখ পিটপিট করে তাকিয়ে রইল। খাবারগুলো তার কাছে একেবারেই নতুন। শুধু বিরিয়ানি সে আগে খেয়েছে, তাই সেইটুকুই চিনে ফেলেছে। লজ্জায় সে মেহেরাবের দিকে তাকাতে পারল না। মেহেরাব শান্তভাবে পাঞ্জাবির হাতা গুটিয়ে চামচ হাতে নিয়ে খেতে শুরু করলো। হঠাৎ সে নিঝুমকে খাওয়ার জন্য এগিয়ে দিলে নিঝুম একটু বিভ্রান্ত হয়ে পড়ল, কারণ সে আগে কখনো চামচ ব্যবহার করে খায়নি। আশেপাশে তাকালো, সবাই চামচ দিয়ে খাচ্ছে কিভাবে। শেষমেশ নিঝুম হালকা হাঁসফাঁস করতে লাগলো। মেহেরাব নিঝুমের দিকে এক পলক তাকালো। পরিস্থিতি বুঝতে পারতেই সে নিজের হাতে থাকা চামচ রেখে হাতে তুলে নিঝুমের মুখের সামনে ধরলো। নিঝুম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিঝুমের এমন তাকানো দেখে মেহেরাব নিঝুমের কাছে এগিয়ে হালকা ফিসফিস করে বলল, বর থাকতে পিচ্ছি বোধের একে একে খেতে দিতে হয় না। নাও, হা করো। নিঝুম মেহেরাবের কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল। চুপচাপ সে খাবার মুখে নিয়ে খেতে শুরু করলো। অজান্তেই এই মানুষটি তার মনে জায়গাটা করে নিচ্ছে, অভ্যাসে পরিণত করছে। নিঝুমের মুখে সে অদ্ভুত হাসির রেখা চিকচিক করে উঠল, যেন তার নিজের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। খাওয়া শেষে নিঝুম বসে বসে কোল্ড কফি খাচ্ছিল আর ব্যস্ত শহরের আলো ঝলমল করতে করতে দেখছিল। আর মেহেরাবের হঠাৎ কলেজ থেকে একটি জরুরি কল আসে, কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। পাশে বসে মেহেরাব ফোনে তা সাবমিট করতে ব্যস্ত। আর নিঝুমের পায়ের দিকে তার চোখ পড়তে আলতো করে নিঝুমের পা টেনে তার সোফায় কাছে এগিয়ে রাখলো। এতে নিঝুম কিছুটা আশেপাশে তাকিয়ে লজ্জা পেয়ে ছড়িয়ে নিতে চাইলে মেহেরাব আরো শক্ত হাতে ধরে। এত লোকজন দেখে নিঝুম আর কিছু বলল না। কাজের ফাঁকে মেহেরাব হাত দিয়ে নুপুর বাজাচ্ছিল, অথচ ফোনের কাজও করছে সে বেশ আয়েশ করে। নিঝুম এবার এক পলক মেহেরাবের দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, আওয়াজ করছেন কেন? আমার পায়ের থেকে হাত সরান, সবাই দেখছে তো। মেহেরাব কাজ করতে করতে বলল, আওয়াজ না করলে আমার স্পন্দন কাঁপাবো কিভাবে বউ? ইউ নো হোয়াট, নিজের প্রিয়সীর হাটের আওয়াজে স্পন্দন কাঁপাতে চাই আমি, তাই তো নুপুর দিয়েছে বউ। বলেই মুচকি হাসি দিল মেহেরাব। নিঝুম অপলক নয়নে তাকিয়ে রইল মেহেরাবের দিকে আর মনে মনে ভাবল, যেমন রাগী ভেবেছিল এই মানুষটাকে তেমন রাগী সে নয়, বরং শান্ত এবং মৃদু মনে হচ্ছে আজ তার কাছে। রাতের ঘোরাঘুরি শেষে ঠিক রাত 10টার দিকেই বাড়ি ফিরল তারা। ততক্ষণে বাড়ির সবাই কাজকর্ম শেষে যার যার ঘরে ঢুকে গেছে। বাড়ির ভেতর ঢুকতেই সালমা সদর দরজার পাশে দাঁড়িয়ে মেহেরাবের দিকে তাকিয়ে রইল। মেহেরাব নিঝুমকে ওপরে যেতে ইশারা করলে নিঝুম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মেহেরাব দরজার পাশে দাঁড়ানো সালমার দিকে তাকিয়ে বলল, খালা, মনে হচ্ছে আপনি কিছু বলতে চান। সালমা একটু ইতস্তত করে নিচু স্বরে বলল, হ্যাঁ স্যার, একটু আগে মিহির ভাই আসছিল, দেখলাম হাত দিয়া টপ টপ করে রক্ত ঝরতাছে, অথচ কিছু ব্যথা পাইতেছে এমন লক্ষণ নাই। ডাক দিলাম, একবারও শুনলো না। গট গট পায়ে সোজা উপরে উঠা গেল। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা। মেহেরাবের কথা শুনে সালমা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে চলে গেল। মেহেরাব সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল মিহিরের রুমের সামনে। দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখে মিহির একা বসে হাতের কাটার জায়গায় ড্রেসিং করার চেষ্টা করছে। টেবিলের ওপর খোলা রাখা ছোট ফার্স্ট এড বক্স। মেহেরাব বিরক্তি আর উদ্বেগ মিশ্রিত স্বরে বলল, এভাবে বাথরুমে করে রাস্তায় ঘুরে বেড়াস যে হাত কেটে এসছিস। মিহির পিছু ঘুরে তাকাতেই মেহেরাবের কপালে ভাঁজ আরো গভীর হলো। মিহিরের চোখ রক্তের মতো লাল, চোখের কোনায় টান টান ক্লান্তি, দম চাপার রাগ যেন ফুটে উঠেছে তার চেহারায়। মেহেরাব কাছে গিয়ে মিহিরের হাত থেকে তুলোটা আলতোভাবে নিয়ে নিল। এটা রাখ, আমি করছি।
বলেই পাশে বসিয়ে নিজের ড্রেসিং শুরু করলো। মেহেরাব শান্ত গলায় মিহিরকে বলল। কিছু হয়েছে? কলেজে নোটিশ দেখিস নি? মিহির ধীরে মাথা নুয়ে ফিসফিস করে বলল। খেয়াল করিনি, বাইরে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেমন কিছু না। কথা শেষ হলেও তার গলার স্বরে কিছু একটা চাপা ক্রোধ আরও কষ্ট স্পষ্ট, যা মেহেরাব ঠিক বুঝতে পারল। মেহেরাব তখন তার হাতে ড্রেসিং করছিল। হঠাৎ মিহির বলে উঠল। আচ্ছা, ভালোবাসা মানুষ যদি অন্যায় করে তাকে কি করা উচিত? মেহেরাব মিহিরের দিকে তাকালো না, হাতে ব্যান্ডেজ করতে করতেই মৃদু হাসলো আর বলল। ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয়। শক্ত হাতে বাঁধন ধরলেও তার প্রতি আচরণ সবসময় নরম রাখতে হবে, নাহলে ভালোবাসা ছুটে পালাবে, বুঝলি? মিহিরকে চুপ থাকলে দেখে মেহেরাব ফের বলে উঠল। কখনো মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিবি না। মনে রাখিস, নারী যত্নে পাগল, তারা যেখানে যত্ন পায় ঠিক সেইখানেই যায়। মিহির আর কিছু বলল না। ড্রেসিং শেষ করে মেহেরাব চলে গেল। যেতে যেতে সে হাসি মুখে বলল। আর দেরি করিস না, ঘুমিয়ে পড়। মেহেরাব ঘরে প্রবেশ করতেই দেখলো নিঝুম তখন সোফার ওপর গভীর ঘুমে নিমগ্ন। সেই যেভাবে ইচ্ছে করেছিল সেভাবেই সোফায় শুয়ে পড়েছে। মেহেরাব তা বুঝতে পারল। দরজা আটকে মেহেরাব ফ্রেশ হয়ে এলো। তারপর নিঝুমকে কোমলভাবে কোলে তুলে বেডে শুয়ে দিল। এরপর কানে হেডফোন লাগিয়ে নিঝুমের পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। রাদিয়া দরজা আটকে রুমে চুপচাপ বসে আছে। আজ তার সাথে যা ঘটলো তা তার মাথায় ঢুকছে না। এই লোকটার মধ্যে এত শয়তানি বুদ্ধি কিভাবে থাকতে পারে ভেবে সে কুল পাচ্ছে না। বিকেলে যখন ছাদে তাদের কথা বলার জন্য পাঠানো হয়েছিল, তখন ইভান রাদিয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল আর বলেছিল। আপনি নিশ্চয় আমার মাথা ফাটাতে চাচ্ছেন। আপনি আমাকে মারলেন, কাটলেও বিয়ে কিন্তু ক্যান্সেল করব না। আমার টিয়া পাখি তো চাই। তা শুনে রাদিয়া শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। পরবর্তীতে ইভান যখন রাদিয়ার ফোন চাইলো, রাদিয়া তাকে ফোন দিয়ে দিল। ইভান কিছুক্ষণ ফোনে নিয়ে থাকলেও পরে ফোন তাকে আবার ফেরত দিয়ে চলে গেল আর যেতে পথে বলল। সেই থেকে রাদিয়া তার ফোন নিয়ে ঘাটছে, আর ইভান আসলে তার ফোন নিয়ে কি করেছে তা বোঝার জন্য কিন্তু তেমন কিছুই পেল না। বিরক্তিতে ফোন পাশে রেখে দিল, কিন্তু কিছু সন্দেহজনক না পেয়ে সে আয়নার সামনে গিয়ে চুল বাঁধতে লাগলো। পরক্ষণে রাদিয়া কোনো পুরুষ কণ্ঠ শুনে ভয় পেয়ে আশেপাশে তাকালো। ইভানের কণ্ঠস্বর যেন একেবারেই তার কানের পাশে বাজছে, কিন্তু কোথায়? চারিদিকে তাকিয়ে কাউকে না দেখে সে ভূত দেখেছি ভেবে ঠিক চিৎকার দিতে যাবে, এমন সময় তার চোখ পড়ল বিছানার উপর রাখা ফোনটায়। ফোনটা বাজছে আর রিংটং থেকে ভেসে আসে ইভানের গলা। শুনছো টিয়া পাখি, তোমার ডাক্তার সাহেব ফোন দিয়েছে। রাদিয়া বোকার মতো ফোনের দিকে তাকিয়ে রইল। হাসবে না কাঁদবে কিছুই বুঝলো না। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইভান খিলখিল করে বলল। কি টিয়া পাখি, কেমন লাগলো সারপ্রাইজটা? আপনি আসলে একটা শয়তান ডাক্তার। আপনাকে চাকরি কে দিল? রাদিয়া দাঁতে দাঁত চেপে বলল। ওপাশে ইভান হালকা সূক্ষ্ম হাসি দিল। সে হাসিটা এমন যেন রাদিয়ার রেগে যায়, তাই ইচ্ছে করেই হাসছে। তাতে তার বেশ মজাই লাগছে। আমার মতো ডাক্তার এই বাংলাদেশে আর একটাও পাবে না। পেলে দেখাইয়া দিও, আমি চাকরি ছেড়ে দেব। বিরক্ত লজ্জা মেশানো গলায় বলল রাদিয়া। ইভান সাথে সাথেই হেসে উত্তর দিল। অনেক তো ফোন কাটলেন, এবার ঘুমান টিয়া পাখি। তারপর দুজনের মাঝে হালকা আরো কিছু কথা হলো, একটু তর্ক, একটু হাসি, আর ইভানের বিশ্রী রসিকতায় রাদিয়ার অবাক বিরক্তি। শেষে রাদিয়া ফোন রেখে দিল। ক্লান্ত চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল। রাত ঠিক 12টা ছুঁই ছুঁই। রাফিন বসে আছে নিজের ব্যালকনিতে, হাতে সিগারেট ধোঁয়া ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। দরজায় নখ পড়তেই সে চোখ না সরিয়ে বলে উঠল। আয়। রাসেল সোজা ব্যালকনিতে এসে নিচু স্বরে বলল। স্যার, টোপ তো দিয়ে ফেলেছি, এবার শুধু টোপটা গেলার পালা।
রাসেলের কথা শুনে রাফিন অট্ট হাসি হেসে উঠল। হেসে গা হালকা করে বলল, কি খবর শোনাইলি রে? তাহলে রাফিনের পরি খুব শীঘ্রই আমার হাতের মুঠোয় চলে আসছে, তাই না? আমার পরি আমার হবে। আর তো দেরি সইছে না রে রাসেল। রাসেলও হাসিতে গলা মিলিয়ে ফেলল। ব্যালকনির অন্ধকারে দুইজনের হাসি মিলেমিশে আরো অশুভ হয়ে উঠল। বাবা কোথায় রে? রাফিনের কথায় রাসেলের হাসি মিলিয়ে গেল, বলে উঠল, স্যার একটু আগে রুমে যাচ্ছিল, দেখা হয়েছিল, বলেছে রুমে না যেতে কারোর সাথে দরকারি মিটিং আছে তার নাকি। রাসেলের কথায় রাফিনের ব্রু কুঁচকে গেল। তার বাবা যে তার চেয়েও এক ধাপে উপরে থাকে সেটা রাফিন খুব ভালো করেই জানে, কিন্তু আবার কোন প্ল্যান মনে মনে আটছে কে জানে। আজিজুল তার রুমে ভিডিও কলে কথা বলছে। ওপাশে থাকা লোকটি বেশ কুৎসিত হেসে হেসে কথা বলছে। শারমিন শিকদার তখন রান্নাঘরে ব্যস্ত। ওপাশে থাকা লোকটি বলে উঠল,